বাংলা নিউজ পোর্টাল আর্লি স্টার নিউজের সাহিত্য অঙ্গন থেকে লাইভে আজকে মাসুদ পারভেজের কবিতা নিয়ে বসলাম। মাসুদ পারভেজ চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার অন্তর্গত আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজার বিঘা গ্রামে। পিতা আব্দুল নূর ও মাতা খুরশিদা বেগম, বড় এক বোন ও দুই ভাইয়ের মধ্যে বড়। খুব ছোটবেলা থেকেই লেখালেখি করলেও অনেক নিবৃত্তে থাকা মাসুদ পারভেজ দেশের অন্যতম সাহিত্য সংগঠন আমাদের গল্পকথার হাত ধরে আত্মপ্রকাশ করেন। তার লেখায় সবসময় নিঃসত্তা বজায় রাখার চেষ্টা করেছেন। ব্যক্তি জীবন, সময় অসময়, সংগতি অসঙ্গতি, প্রেম দ্রোহ ও প্রাণের প্রকৃতির সমন্বয় তার উপস্থাপনা অনেক সহজলভ্য ও স্পষ্ট বক্তব্য পাঠককে আকৃষ্ট করতে সক্ষম হয়। কর্মজীবনে দেশীয় স্বনামধন্য কোম্পানির বিক্রয় বিভাগে কর্মরত আছেন এবং সাহিত্য সংগঠন আমাদের গল্পকথা কেন্দ্রীয় পর্ষদের পরিচালক ও পাক্ষিক আমাদের গল্পকথার সাহিত্য সম্পাদকের দায়িত্বরত আছেন। পাক্ষিক আমাদের গল্পকথার সাহিত্য সম্পাদক দায়িত্বরত আছেন। পাশাপাশি ইতালি থেকে প্রকাশিত বাংলা নিউজ পোর্টাল আর্লি স্টার নিউজের সাহিত্য সম্পাদক হিসাবে তিনি কাজ করে যাচ্ছেন। আজকে শ্রোতা ও দর্শকবৃন্দ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে মাসুদ পারভেজের কবিতাগুলো আমি পাঠ করব। তার সাথে পরিচয় বেশ কয়েক বছর আগে বা গত বছরও হতে পারে। সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রে তার একটা কবিতা বোধহয় সম্ভবত পাঠ করেছিলাম সংস্কৃতিতে। যাই হোক, সেখানে সে আমার একটা ভিডিও করে। আমি বললাম যে এই ভিডিও তুমি কিভাবে করলে? নিশ্চয়ই তোমার কোনো স্পেশাল ক্যামেরা, মোবাইল দেখে তো ভিডিও করে, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, এই সূত্রে কথাবার্তা, আমাকে চিনে কিনা, তখন সেই আমাকে বললো যে আমি আপনাকে খুবই ভালোভাবে চিনি, আপনার সাথে কয়েকবার দেখা হয়েছে। সেই সুবাদে এই করোনাকালীন সময় আমাকে বই পাঠিয়েছে। সেই বই থেকেই আমি আজকে কণ্ঠে নিব তার কয়েকটি কবিতা। তার পরিচিতি তো দিলাম, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। আর যদি শুনতে না পারেন আমাকে বলবেন, আমি প্রয়োজনে সেইভাবে ব্যবস্থা নিব। তার প্রথম কবিতা 18 তারুণ্য। এই কবিতাটা তো এখন পাঠ করব। আমার মনে পড়ে গেল সুকান্তের সেই 18 বছর কবিতাটা। আমার কণ্ঠে উঠেছে, ওটা ভাইরাল হয়ে গেছিল, লক্ষ লক্ষ ভিউয়ার ছিল। ওই যে যখন সড়ক নিরাপদের দাবিতে তরুণরা আন্দোলন করেছিল, তারা আমার ইউটিউব থেকে কিভাবে নিয়ে ওটা বিভিন্নভাবে প্রচার হয়েছে। যাই হোক, আমি জানি না কোন কবিতাটা পড়েছিলাম, এটিই পড়েছিলাম কিনা আমি জানি না, পরে হয়তো বুঝতে পারবো। আর একটা জিনিস শ্রোতাদেরকে বলবো
যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো স্পষ্ট কিনা। কথা স্পষ্ট কিনা। আমি কিন্তু কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না। মাইক্রোফোন ইউজ করি কিন্তু আজকে করব না, এই জন্য যে মাইক্রোফোনে আমি কয়েকটা পরীক্ষামূলকভাবে দেখেছি একটু ইকো হয়, আর প্রয়োজনে যদি কথা না বোঝা যায়, পরিষ্কার না হয়, আমি মাইক দিয়ে পাঠ করব। ধন্যবাদ। আর্লি স্টার নিউজ। আজকে প্রথম আসলাম এই জায়গায়, আমার কোনো অভিজ্ঞতা নাই, তা আবার ইটালি। এবার আসি 18-র তারুণ্য। মিছিলেও গান থাকে, প্রেমিকার জন্য টান থাকে, মাতৃস্নেহের ঘ্রাণ থাকে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিস্টেমের প্রতি ক্ষোভ থাকে। তবু আজ উত্থিত মুষ্টি হাতে স্লোগান হবে, স্লোগান হবে অধিকারের, স্লোগান হবে অবিচারের, স্লোগান হবে 18 বছরের দীপ্তিময় তারুণ্যের। যে অভিমান আজ অভিযাত্রী করেছে পথে, বাড়ি ফিরার ভয় নেই, ফিরে যাবার পথ নেই। মহাকাল ডেকেছে আবার এক মহাকাব্য রচনায়। আর যদি বিজয় নিয়ে না ফিরি মা, তবে আমায় ভুলে যেও, তবে ব্যর্থতার দায় দিও। রক্তাক্ত বুকের চারপাশ সবুজের আঁচলে দিও। মিছিলে কষ্ট থাকে, পেটেও ভীষণ ক্ষুধা থাকে, মা তোমার জন্য টান থাকে। একটি সুপ্রভাতের জন্য স্লোগান হবে মা, স্লোগান হবে। অসংখ্য ধন্যবাদ। এই কবিতাটা, আমার বয়স যদিও 72 চলছে, এই 73 পড়বে 27শে মার্চ। আমার জন্ম চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে, কিন্তু আমাদের গ্রামের যে আদিবাস সেটা হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর থানার একেবারে যমুনা নদীর পাড়ে। গ্রামটির নাম হচ্ছে কুলকাঞ্জি, কিন্তু জন্ম হয়েছে আমার 1949 সনের 27শে মার্চ চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার, একেবারে কবরস্থানে। ওই বাজার, ওই বাসাটার পরে হচ্ছে কবরস্থান। জানি না সেই কবরস্থান আছে কিনা। অসংখ্য ধন্যবাদ। এই কবিতাটা পড়ার সময় আমি আমার তারুণ্যে ফিরে এসেছিলাম। আর সম্ভবত যার কবিতা পড়ছি, এখানে ট্যাক্স সিস্টেম আমি পাইনি, হয়তো খুঁজলে পাবো। মাসুদ পারভেজকে বলবো যে তার পেজে যেন এটা শেয়ার করে নেয়। আর এখানকার যেটা স্টার নিউজের আর যারা কর্মকর্তা, তাদেরকে বলবো এটা যেন আমার পেজে যায়, কি ব্যবস্থা নিতে হবে সেটা আমাকে বলবেন, কেননা আমার পেজেও এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আর ইউটিউবে দিলে তো ইউটিউবের চ্যানেল আমি পাবো, লিঙ্ক পাবো, তখন হয়তো ওটাই করতে পারবো। তারপর আসি আমার এক জীবনের গল্প। এখন তরুণ মাসুদ পারভেজ তার জীবনের গল্প কি বলবে আমি জানি না। আমি কিন্তু আজকেই পড়ছি, এটা নিশ্চয়ই ভালোই হবে। আমি তাহলে চলে আসি জীবনের গল্প বলতে। মাসুদ পারভেজ তার জীবনের গল্প কি সেটা হয়তো এখানে বলেছে। তোমার শুনতে না চাওয়া একটি রাতের গল্প। চাঁদ তারা আকাশ,
বেসুরে জ্বলতে থাকা জোনাকির কষ্ট, হাজার বছরে খুঁজে নেওয়া পথ, হারিয়ে যাওয়ার ঠিকানা, আবেগের সীমানার দেওয়াল পেরিয়ে অর্থহীন জীবনের সূচনা। আমার এক জীবনের গল্প, তোমার সহজে ভুলে যাওয়ার একটি রাতের গল্প। পরিচয়, প্রণয়, প্রেম, বেঘরে ডুবতে থাকা হৃদয়ের কষ্ট। অনিচ্ছার মিছিলে তেরে আসা ভুলগুলোর ভুল আরাধনা, ব্যবধানে সুতো মেপে মেপে দিনক্ষণ গুনে রাখার যাতনা। আমার জীবনের গল্প, তোমার সহজে মুছে দেওয়া একটি রাতের গল্প। ডায়েরি, চিঠি, চিরকুট, ধুলো পড়া ছেঁড়া পুরানো কথার কষ্ট। পাতায় পাতায় স্মৃতির বনন, বেশ হৃষ্টপুষ্ট হৃদয়ের চারিপাশ। সোনালী গোধূলি শুরু করে দেয় আধারের মাঝে রাতের বাস। আমার এক জীবনের গল্প, তোমার একটু ফিরে না চাওয়া একটি রাতের গল্প। দিন রাত সারা বেলা, অনেক দিনের না লেখা লেখা কবিতার কষ্ট, এক কবিতার কষ্ট। দিন রাত সারা বেলা অভিমানী শব্দগুচ্ছ আর কখনই সুর হয়ে ওঠেনি কারো ঠোঁটে। বেলা বেলার স্বপ্নগুলো পথ পেরিয়ে কখন যেন অন্য বাগানে ফোটে। আমার এক জীবনের গল্প, আমার এক জীবনের গল্প। চমৎকার। জানে না এই পেজটিতে কেউ লাইক কমেন্ট করতে পারে কিনা। আমি আজকে যার কবিতা পাঠ করছি তাকেই আমি দেখছি না, হয়তো আছে, হাইড হয়ে আছে। নিশ্চয়ই আমি আশা করব ওই সিস্টেম চালু করার জন্য আমি যেন কারা কারা এখানে আমার এই লাইফে শুনছে সেটা আমি শুনতে পারলে আমার আগ্রহটা বাড়বে। আজকে এই নিউজ পোর্টাল সম্বন্ধে যেটা আমি বলবো, এটা দেখে আমার এক সময়ের কথা মনে পড়ে যায়। তখন ফেসবুক ছিল না, তখন ফ্ল্যাশ চ্যাট রুম ছিল, ফ্ল্যাশ চ্যাট। এবং বেশিরভাগ ইটালির ছেলে মেয়েরাই ওই ফ্ল্যাশ চ্যাট রুম, ডলারের বিনিময়ে তারা ফ্ল্যাশ চ্যাট রুম করত। প্রচুর ফ্ল্যাশ চ্যাট রুম ছিল, আমি সেখানে আমন্ত্রিত হতাম। তারপরে তো প্যালটক ছিল, সেখানেও আমি ছিলাম, আমার রাজপথ আইডি ছিল। তারপর তো যাই হোক, আমি অবসরে জীবনে গেছি 2007-এ। যাই হোক, রেহমান মুস্তাফিজুর, অসংখ্য ধন্যবাদ। রহমান মুস্তাফিজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি তার আরেকটি কবিতা। এই যে মাসুদ পারভেজের ছবিটা দেখছি, সুন্দর একটা চেহারা, একেবারে তারুণ্য ফুটে উঠেছে তার চেহারায়। তো যাই হোক, আমি তার কবিতা পড়ে আমি নিজেকে সার্থক মনে করছি। তার আরেকটি কবিতা সমাধান। শেষ রাতে অবেলায় জেগে উঠা চাঁদ, যেন নিঘুম ভেজা চোখের কবিতা। সহস্র না বলা কষ্টের জমাট অন্ধকার, ফিরে যায় আলো, ফিরে না পাওয়া ভোরে। ভুলে গেলে ভুলতে হয়, ভুল বাঁধন ভেঙ্গে চুরে। চৈত্রের এসেছে ঝড়ের রাতের আত্মনাদ, যেন হৃদয় চেরা মাতাল সুরের টান। বয়ে যাওয়া স্বপ্নের ঠিকানার খোঁজ, ফিরে পেতে কত রাত গেছে। দিনে মিশে মুছে দিলে মুছতে হয়, মুছে ফেলা সময় শেষ।
সময় শেষে দু চোখের কত অশ্রু জল গিলেছে রাত, যেন তৃষ্ণিত আধার বেঁচে থাকার গল্প। শত ভুলের মালা পরে ভ্রষ্ট ফুলের পুজো, ধুলো জমা ইচ্ছের আঙ্গিনায় ফোটা জল, ভিজাতে চাইলে ভিজাতে হয় অনিচ্ছার বিরল। রাতের বুকে রাতের কষ্ট, কারো শূন্য হাত, যেন কৃষ্ণপক্ষের সব বিষাদের মিছিল। নক্ষত্র জোনাকির সখ্য যোজন দূরত্বে প্রলয় ঝরে বাড়তে থাকা সময়ের ব্যবধান। দূরে ঠেলে দিলে দূরে যেতে হয়, তবে তার শেষ সমাধান, তবে তার শেষ সমাধান। চমৎকার একখানা কবিতা। আমার আরো মনে পড়ে যায়, আমি বিশেষ করে যখন ফ্ল্যাশ চ্যাট না প্যালটকে যেতাম, তখন আমার কবিতা আমি এখানে আমার ভাষার থেকে আমি কণ্ঠ দিতাম, সেটা সৌদি আরব থেকে রেকর্ড হতো এবং কলকাতা থেকে রেকর্ড হতো এবং এছাড়াও নিউজিল্যান্ড থেকে রেকর্ড হতো। ওরা আবার আমাকে ইউটিউব বানিয়ে দেয়। আমার তো ইউটিউব তো অনেক ছিল, 3000 ছিল, এখন কমতে কমতে অনেক কারণে, বিভিন্ন কারণে ওটা ডিলেট হয়ে যায়। এখন আছে বোধহয় সম্ভবত 1554। আমি নতুন করে আবার সব আপলোড করছি। সব কিছুই চেঞ্জ হয়, অ্যাপস যেমন চেঞ্জ হয়, নতুন নতুন আপডেট হয়, তেমনি আমার ইউটিউবে আমি কাজ নিজের থেকে আমি করি কি জন্য, যে আমার সময়টাকে কাটানোর জন্য। আমি শখে করি, প্রফেশনাল না, এবং আমি কখনো এটা বাণিজ্যিকভাবে চিন্তা করি না। তো যাই হোক, আমি এসে টিভিতে এই কথাগুলি বলেছিলাম যে কিভাবে আপনি কবিতার পাগল হলেন। আমি কবিতার পাগল হয়েছি যখন আমি প্যালটকে কবিতা পড়তাম অনলাইনে। ওরা বলতো যে মনে হয় যে আরেকটা যুদ্ধে অংশগ্রহণ করি। সেখানে তো সুকান্তের কবিতা পড়তাম, কাজী নজরুল ইসলামের কবিতা পড়তাম, বিদ্রোহী থেকে শুরু করে এসব কবিতা। যাই হোক, এবার তারা আরেকটি কবিতাতে আসি, অনন্ত যাত্রা। শ্রাবণী সাহা, অসংখ্য ধন্যবাদ। আজমল হক মিঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রফিকুল নাজিম, সবই হয়তো আমার কাছে নতুন শ্রোতা। একটা জিনিস ভালো হয়েছে যে আমি একটা নতুন রুমে এসেছি। আমি সাধারণত আমি সব জায়গায় যাই না। হঠাৎ করে মাসুদ পারভেজ বলছে আপনি যদি ওই জায়গায় যেতে পারেন আমার জন্য ভালো হয়। আমি কিভাবে যাব ওখানে? কি আমি লাইফে অংশগ্রহণ করতে পারবো? আমি তো সিস্টেম জানি না। সে বলল যে আপনি পারবেন। তখন আমি বললাম যে তুমি আমাকে লিঙ্ক দাও। ওই লিঙ্কে ভর করে আমি রুমে যাওয়ার পরিস্থিতি দেখলাম যে করা যায় কিনা। দেখে তারপরে আবার একটু নামাজ পড়ে ঘুমিয়ে থাকলাম, আবার উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, এসব নামাজ পড়লাম, করে খাওয়া দাওয়া করে তারপর এখানে আসলাম। পরে দেখি যে না, পারলাম। কিন্তু আমি তো পারলাম, আমার তো বয়স 72 চলছে। তা আমি তো মনে করি যে অনেকে এটা আমার মতো বয়সে আসলে চেষ্টা থাকলে সবই হয়। আর একজন কবি কিন্তু একদিনে হয় না। কবিতা লিখতে লিখতে 1000টা কবিতা লিখবে, তার মধ্যে 1-2টা কবিতা বিখ্যাত হয়ে যাবে। এখন কার মধ্যে কি প্রতিভা আছে এটা তো আর আমি জানি না। হয়তো এইসব ছেলে মেয়েদের, এই যে এখানে যারা এসেছে, তারাই হয়তো এক সময় কবি হিসাবে পরিচিত হয়ে যাবে। এখন হয়তো তারা কবি বলে, কবিটা শখে, নিজের আত্মতৃপ্তি শখে এই জিনিসগুলি পড়ে, এটা এমন কিছু না। তো এখন যেটা বলছি যে শখে, সেরকম আপনাদেরও এই যে প্রতিভার বিকাশ,
এই যে আমি কবিতা কণ্ঠে নেই কেন, আমাকে অনেকে বলে, অনেক বড় বড় মঞ্চে, একটা মন্ত্রীর সামনে বলেছে যে বদরুল ভাই কণ্ঠ হচ্ছে অকবিতাও কবিতা হয়ে যায়, তখন মন খারাপ হয়ে যায়, বলে যে না না বদরুল ভাই আপনার কণ্ঠ মানে আল্লাহ তাআলা দিয়েছে, সৃষ্টিকর্তা দিয়েছে। এই কথাটা যখন বলে তখন আমার মনটা ভরে ওঠে যে যাক আমি সার্থক। তারা যখন বলে যে সৃষ্টিকর্তা দিয়েছে তখন মনটা ভরে যায়, আর কিছু না। আসলেই তাই। আমার কিন্তু চর্চা নাই, আমি সরকারি চাকুরিতে ছিলাম, অনেক বছর করেছি। 2007-এ অবসর যাওয়ার পর একটা সময় একটা পথ বেছে নেওয়ার জন্য কিভাবে সময় কাটাবো, বাইরে যে কোথাও করবো সেই অবস্থাও নাই, পারমিশনও দিবে না পরিবার। তারপর যাই হোক, পরে কি করব, 2010-এ বোধহয় আমার ভাইয়ের ছেলেরা আমার একটা প্রথম সিডি বের করে। সেই কবিতা সিডির নাম হচ্ছে রাজপথের প্রতিবাদী কবিতা। সেটা আমার ফেসবুকে পেজ আছে। আমি মহাদেব স্যার কবিতা পড়েছি, মহাদেব স্যার একটা পেজ আছে। নির্মলানন্দ গুণের একটা কবিতা পড়েছি, সেটা একটা পেজ আছে। এখন মাসুদ পারভেজের কবিতা যদি আমি কখনো স্টুডিওতে রেকর্ড করি তখন হয়তো আমার আরেকটা অনলাইন আছে, রাষ্ট্রভাষা বাংলা পেজ আছে, কোনো একটা পেজ দিয়ে দেবো। আগে ফেসবুকে দিতাম, ফেসবুকে একটা মূল ভিডিওটাই দিতাম। আমাকে বলো যে না আপনি মূল ভিডিও দিলে পরে আপনার ভিউয়ার বাড়বে না, আপনি ইউটিউবে দিবেন, ইউটিউব দেওয়ার পর খুব বেশি হলে পরে আপনি লিঙ্কটা দিবেন, মূল ভিডিও কিছুতেই দিবেন না। কিন্তু আমি জানি যে মূল ভিডিও দিলে পরে ওটাতে প্রচুর ফেসবুকের ছেলেমেয়েরা দেখতে পারবে। তো এইসব নানান বিষয় আছে। যাই হোক, আমি এই জন্য কথাগুলি বললাম, এটা হয়তো অতিরিক্ত। আমি বলি যে সবারই যারা কবিতা লিখে তারা লিখতে থাকুক, ভুল হবে, সেই ভুলই আবার সংশোধন করে যখন অন্যরা হয়তো দুই একজন হয়তো পড়বে বা নিজেই নিজের ভুল ধরতে পারবে, নিজেই নিজের ভুল ধরতে পারলে হয় কি, তাহলে ওটা তাড়াতাড়ি সংশোধন হয় এবং এইভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। আমি চাই যে প্রত্যেকের প্রতিভা বিকাশিত হোক। আমরা জানি সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে প্রচুর ছেলে মেয়েদের মধ্যে অনেক প্রতিভা আছে, কিন্তু প্রতিভা বিকাশের সুযোগ পায় না। এই সুযোগগুলি, এই যে আজকে যে আমি ইটালির যে একটা নিউজ পোর্টাল ইয়েতে আসলাম, তো ওরা এই সুযোগটা তারা করে দিচ্ছে। এই জন্য এই যে এদের যে রুম, যে যারা এটা পরিচালনা করে, তাদেরকে আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও দোয়া এবং সেই সাথে ধন্যবাদ। এবার আসি কথা বলতে যে হারিয়ে ফেলেছে। অনন্ত যাত্রাটা পড়েছি কিনা জানি না। আচ্ছা, অনন্ত যাত্রাটা পড়ে থাকলো, আর একবার পড়ি। আজকে তো অন্যের কবিতা পড়া যাবে না। আমাকে একজন বলেছিল গুন্দার অসমাপ্ত কবিতাটা পড়ার জন্য, আমার খুব ভক্ত। হ্যাঁ, তো যাই হোক, আমাকে অনেকে বলে যে আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি, আমাকে কবিতা আবৃত্তি শেখাবেন। হ্যাঁ, আমি বললাম যে আমি তো আবৃত্তি শেখাই না, আমি শখে করি। এটার জন্য মাহির কাছে যাও, তারপর শিমুল মুস্তফার কাছে যাও। হ্যাঁ, তো যাই হোক, এইভাবেই কাটছে। আসি অনন্ত যাত্রা। সেদিন এই চোখে আর সকাল হলো না, চোখ হাত পা দেহ তোমাকে খুঁজলো না, সংসারে থাকার অধিকার হারিয়ে ফেলায় শেষ ঠিকানা গোরস্থানের কোনো এক কোণায়।
শূন্য বিভীষিকাময় তিমির রাত্রির ঘরে ব্যস্ত যাপিত জীবনের সব হিসেবে নিয়ে তোমাদের আকাশে যখন মেঘ রিমঝিম বৃষ্টি, আমার চারপাশে অভিশপ্ত আগুন আর আগুন, আমি জ্বলেছি আর জ্বলেছি। অসহায়ত্বের চিৎকার তোমাদের কানে পৌঁছেনি, তোমাদের হাসি থামেনি, তোমাদেরকে অবহেলার অপূর্ণতার দীর্ঘশ্বাস, বিষাক্ত সাপের এক একটি ছবল, প্রবল আযাবের হাতছানি। আমি জানি আমি কখনই ক্ষমার যোগ্য নই, তবে তার তরি নেই যার তীর নেই, কুল নেই মুকুলে যার ধরেছে অসুখ, কিসে তার সুখ, এপার ওপার কেহ নেই তার একটু সুখ সাতবার। আমি তোমার ছিলাম না, তোমাদেরও না নিয়মে ছিলাম না, কখনো নিয়মেও না, এপার ওপার কেহ নেই, নেই কোনো মাত্রা, অনন্ত অভিশাপ নেই আমার অনন্ত যাত্রা, আমার অনন্ত যাত্রা। আসলে এই কবিতাটা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিল। আসলে মৃত্যুকে স্মরণ করাটা ভালো। আমি বিভিন্ন হাদিসে পড়েছি, মৃত্যুকে যারা স্মরণ করে তারা কোনোদিন পাপ করতে পারে না। এই জন্য এই হিসাবে মৃত্যুকে স্মরণ করা উচিত। তবে মৃত্যুর কথা ভেবে খালি দুঃখ করলে হবে না, বিভিন্ন ভাবে আমল করতে হবে, নিজেকে ভালো কাজে রাখতে হবে, সাহায্য চাইতে হবে, সৃষ্টিকর্তার সাহায্য চাইতে হবে, শয়তানের ধোকায় যেন না পড়ি। এটি হচ্ছে তো কবিতাটা আসলে মৃত্যুর কথা মনে করিয়ে দিল। আর যারা এই যে করোনায় মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি। এবার আসি, বিশ্বাস করতে চাই। বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, সত্য হারিয়ে গেছে। জানি না কবিতার মধ্যে কি লিখেছে। আজকে কিন্তু আমি এই কবিতাগুলো আজকে প্রথম পড়ছি। মাসুদ পারভেজ হয়তো ভেবেছে যে আমি কবিতাগুলো, আমার সম্বন্ধে যারা জানে, আমি কবিতা কখনো ওই পড়ার সময় আমি পাই না, শারীরিকভাবে দুর্বল, কিন্তু যখন কবিতা পড়ি তখন কেন জানি আমাকে সুস্থ মনে হয়। আমার ভাই বোন সবাই অবাক, বলে যে সেজু ভাই তুমি এত দুর্বল, তুমি হাঁটতে পারো না, আর এখন তো করোনার সময় বাইরেই যেতে পারি না। আমি একবার কোথায় কোন সময় কলকাতায় গিয়েছিলাম, আমাকে বলে রাস্তা ধরে ধরে পার করেছে, আমাকে নিয়ে তাদের খুব ভয়। সেটাই আলোচনা প্রেক্ষিতে বলতেছিল যে সেজু ভাই তুমি কিভাবে এই যে যখন কবিতা পড়ো তুমি তো পড়ে যাওয়ার কথা। এটাই হচ্ছে যে কবিতাটা এত ভিতরে ঢুকে গেছে আমার, যার ফলে কবিতা পড়ার সময় আমি সুস্থতা বোধ করি। যাই হোক, আরো অনেককে দেখছি, আজমল হক মিঠু, তার আজমল হক মিঠুকে দেখে মনে হচ্ছে যে কি বলে আর্লি স্টার অনলাইন বাংলা পত্রিকা। তো খুবই ভালো লাগলো। আজমল হক মিঠুকে দেখে আমার মনে হলো আজমল খাটো, এক পস্তুভাষী কবিতা। আমি স্বাধীনতার আগে যখন আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, এই পস্তুভাষী কবি আজমল খাটক একটা সাংঘাতিক কবিতা লিখেছিল। আমি কোনো কবিতা মুখস্থ রাখতে পারি না, কিন্তু ওই কবিতাটা কেন জানি আমার মুখস্থ আছে। আমি কয়েকটা লাইন পড়ছি। তোমার দালানে সোনার গোলা থাকে, আমার সন্তান মাটিকে দুর্দশায় পড়ে থাকে। তোমার ব্যাঙ দিনে দিনে ফেপে ওঠে, আমার রক্ত প্রতি মুহূর্তে শুকিয়ে যায়। মেহনত আমি করছি, আমি নিজেকে ধ্বংস করছি।
ক্ষতি আমার হচ্ছে, এই চর্বি থেকে তোমার বাংলায় আলো জ্বলছে। তুমি আমার মেহনতি বিলাস করছো, আমি ঋণের খবরে ডুবন্ত। তুমি এক বাইজি নাচের জন্য এ নাম দিচ্ছ, আর আমি আমার মাকে রুটির এক টুকরো দিতে পারি না। তুমি কোনো কাজ না করো মালিক, আমি তোমাকে সৃষ্টি করেছি, অথচ আমি তোমার কাছে চোর, অন্যায় করো তুমি সবার কাছে শরীফ। মনে রেখো, আমি আছি বলি তুমি আছো, আর আমি যদি না থাকি তবে তুমি কে? এই কবিতাটা যখন কোন মঞ্চে আজমল খাটক পড়ে, সাথে সাথে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আসলে এসবেরও প্রয়োজন আছে। আমি তো মনে করি যে এখনো এই কবিতার বাস্তবতা আছে। এখন যদি এই দেশের মানুষ যারা নির্যাতিত, তারা যদি এক বাক্যে এই সমস্ত বিত্তবানদের বিরুদ্ধে এই কবিতা দিয়ে একটা আওয়াজ তুলে, কি অবস্থা হবে? তারা তো শোষণ করছে। এই জন্যই তো দেশে অশান্তি, বৈষম্য সৃষ্টি করছে। এবার আসি, বেশি কিছু বলতে চাই না। বিশ্বাস করতে চাই এখানে একটি আকাশ আছে, মেঘ আছে, বৃষ্টি আছে, বজ্রপাত নেই, শীতল বাতাস আছে, কিন্তু দমকা হাওয়া নেই। রংধনু আছে, সোনালি বিকেল আছে, হতাশার আশঙ্কা নেই। এখানে রাত্রিগুলো জ্যোৎস্নাময়, তারারা ঝলমল, চন্দ্রগ্রহণের আভাস নেই। এখানে রাত্রিগুলো জ্যোৎস্নাময়, তারারা ঝলমল, চন্দ্রগ্রহণের আভাস নেই। আমি বিশ্বাস করতে চাই এখানে প্রেম আছে, মানুষগুলো সৃজন, মানুষের হৃদয় আছে, বিবেক আছে, ভালোবাসার আবেগ আছে। এখানের মানুষেরা লাল বলতে রক্ত বুঝে না, বোঝে গোলাপের সুরভিত আহ্বান। এখানে বৃক্ষ কাঠুরিয়াকে অভিশাপ দেয় না, মাটির পাত খুঁড়ে আগুনে পোড়ানো হয় না। এখানে নির্মল সবুজ আছে, এখানে প্রেম আছে। আমি বিশ্বাস করতে চাই এখানে আমি তুমি নেই, এখানে আমরা সবাই, এখানে আমরা সবাই। আসলে আমি তো চাই আমরা সবাই একত্রে বসবাস করি, হিংসা বিদ্বেষ সব ভুলে যাই। তাহলে সেন আমি বলবো যে সার্থক। আজকে যে কবিতাটা পড়লাম, এই রুমের যারা সদস্য প্রত্যেকে আসেন, আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই, সবাই একত্রে, কোনো দলাদলি না, হিংসা বিদ্বেষ না। এই জিনিসগুলি হারিয়ে গেছে, এই জিনিসগুলি কথা আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, কবিতাটা পড়লাম, আপনারা তো বুঝতে পারলেন, তো খুবই ভালো লাগলো। আর উপলব্ধি, মহিমুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে সাইদা হাসিনা দিলরুবা, মনে হয় ফেসবুকে আছে, জানি না কে কে ফেসবুকে আছে, জানিও না। হ্যাঁ, এটি হচ্ছে বৈশিষ্ট্য। এই যে আমি আজকে এখানে আসলাম, এখানকার মাধ্যমে হয়তো অনেকে রিকোয়েস্ট পাঠাবে, আমি দেখব যে ফেসবুকে এরা ওপেন কিনা। ওদের লক থাকলে তো আমি বুঝবো না, লক না থাকলে ওপেন থাকলেও তো আমি অনেককে বুঝতে পারি না। আমি হয়তো তাদের একটু দেখলাম যে হ্যাঁ কবিতা লেখে বা লেখে, তখন হয়তো আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, ভয় অ্যাকসেপ্ট করলাম।
কিন্তু সাথে সাথে আমি বলি যে আপনাদের পরিচয়টা দিবেন, হয়তো আমার একটা কবিতার ভিডিও দিয়ে দিই, তাহলে সে আমার সম্বন্ধে জানলো। প্রয়োজনে আমার বয়সের কথা বলে দিই যে আমার 72 চলছে, যাতে আমার সাথে কেউ কোনো রকম দুষ্টামি করার সাহস না পায়। তারপর বলি যে হ্যাঁ সরকারি চাকরিতে, প্রয়োজনে বলি সরকারি চাকরিতে ছিলাম, অবসরে গিয়েছি 2007-এ। তখনই বুঝতে পারে যে না, এনার সাথে থাকতে হলে পরে ভালোভাবে থাকতে হবে। যাই হোক, এইভাবে মানুষের মধ্যে পৌঁছে যাই, কিন্তু আমি ভালোকে গ্রহণ করি, খারাপকে বর্জন করি, সেটা সবারই হওয়া উচিত। এখন উপলব্ধি দেখি মাসুদ পারভেজ এখানে কিভাবে উপলব্ধিটা কবিতার মাধ্যমে বুঝিয়েছে, সেটা আসুন আমরা শুনি। একটু ঘুমাবো বলে এখন রাত খেয়ে আর রাত বলি না, বলি অনন্তের শেষ বিশ্রামের সময়, সবার এখন জিরিয়ে নেওয়ার পালা। একটু হাসবো বলে এখন কষ্টকে আর কষ্ট বলি না, বলি সুখকে মেপে দেখার যন্ত্র, এখন সাধন হবে কষ্টের নেই জ্বালা। একটু হাঁটবো বলে এখন পথের সীমারেখা খুঁজি না, বুঝি অবরুদ্ধ পথ বিস্তীর্ণ মাঠ, দৃষ্টি জুড়ে সুগম চারপাশ খোলা। একটু বাঁচবো বলে জীবনকে আর কঠিন ভাবি না, ভাবি মৃত্যুর জন্য এই অভিক্রম গ্লানি মুছে ধীর পায়ে এগিয়ে চলা, ধীর পায়ে এগিয়ে চলা। আমি তো ধীর পায়ে এগিয়ে চলছি। কবিতাটা তো আমার মনের কথা বলেছে শেলু জামান। আরে শেলু জামানের কবিতার বই তো আমার কাছে আছে সম্ভবত। হ্যাঁ, শরীর এই যে কবিতা পড়ছি এই পর্যন্ত, তারপর ফাট করে পড়ে যাব, ঘুমে ঘুমে কাটায়। এই তো কবিতার মধ্যেই তো সে আমার কথাগুলি বলে দিচ্ছে। এখানেই কবি সার্থক। এই যে কবিতার যে কথাগুলি উপলব্ধি, যে এই কথাগুলি বলেছে, এটি এখানেই কবির সার্থকতা। যখন শ্রোতা মনে করে যে এটা আমার মনের কথাগুলো কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছে। শেলু জামানকে আমি দেখেছি সম্ভবত বইমেলায় দেখেছি, বিভিন্ন জায়গায় হয়তো দেখতে পারি, আর সম্ভবত আমি মনে করি যে তার বই, কিন্তু সে কোনোদিন আমাকে আজ পর্যন্ত বলে নাই যে বদরুল ভাই আমার কবিতাগুলি কণ্ঠে নিবেন। হয়তো ফেসবুকে কম বসে, এখন এই করোনাকালীন সময় আমি তো কমাই দিছি। আমি খালি ওই যে কিছু ভিডিও বানাতে হয় নতুন করে, যেসব আমার তো 3000 ভিডিও ছিল, আমার 2000 চলে গেছে, 1000 ছিল, এখন 1557 হচ্ছে। তো এইভাবে চলছে। এটা আল্লাহ করাইছে এই জন্য যে আমি যেন কাজের মধ্যে ব্যস্ত থাকি। এই যে নতুন করে কাজ করতেছি, ভিডিও বানাচ্ছি, তাহলে ঘুমটা কম হবে। কারণ আমি তো প্রচুর ঘুমাই, প্রচুর। আমার মতো কেউ ঘুমায় না, কথায় কথায় ঘুমায়। এখন তো রমনা পার্কেও যেতে পারি না, এই ঘরের মধ্যে কতক্ষণ হাঁটবো, ভালো লাগে না। আসি, একটু বাঁচবো বলে জীবনকে আর কঠিন ভাবি না, ভাবি মৃত্যুর জন্য এই অতিক্রম গ্লানি মুছে ধীর পায়ে এগিয়ে চলা। আরে বাবারে, মাসুদ পারভেজ তুমি এত ভালো ভালো কবিতা লিখেছো, চমৎকার, সার্থক। তোমার কবিতা পাঠ করে আমি সার্থক। এবার আসি কত দূরে। বইটা কবে প্রকাশ হয়েছে? করোনার সময় বেরিয়েছে নাকি? না, অনেক আগের বই বলে। যাই হোক, আমি বই সময় নষ্ট করতেছি না। 2019-এ, না তখন তো করোনা ছিল না। দেখা যাক কত দূরে, কত দূরে আর যেতে হবে বলো, আর কত দূরে,
আমি তো পথের পরে পথ, মাঠের পরে মাঠ পেরিয়ে চলে এসেছি অনেকটা পথ, দূর থেকে বহু দূরে। এভাবে একদিন হারাবো সব দৃষ্টির সীমানা ছাড়িয়ে। হৃদয়ের কোনো আয়োজন নেই বলি, বিশ্বাসে ভয়, রং মিশিয়ে বলতে না পারা সহস্র অনুভূতির আক্ষেপ কখনই তোমার হৃদয় ছুঁয়ে যায়নি এমনও নয়। তুমি বুঝেও কোনো ধূমকেতুর মতো শূন্য করলে নিক্ষেপ। দেখো দেখো ক্লান্ত শহরের বৃষ্টি ধোয়া পথ কত সতেজ, কিংবা মেঘের ফাঁকে ঝলমল করে জ্বলতে থাকা তারা। তোমার জানালায় সুশীতল বাতাসের আমেজ, সবই কতটা পবিত্র ও স্নিগ্ধ হয়ে উঠল আমাকে ছাড়া। খুঁজতে খুঁজতে তুমি বলবে কোথায় হারালে। হৃদয়ের দরজা খুলতে অবাক বিস্ময়ে দেখব আমি আছি তখনও তোমার প্রতিটি খেয়ালে। একটি হৃদয় নীরবে কত ভালোবাসতে পারে, বুঝবে বুঝবে বুঝবে। আসলে আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি যে এই কবিতাগুলো যদি আমি আগে পড়তাম, কবিতাগুলো এত ভালো মন ছুঁয়ে যায় এবং বিশেষ করে অনেক কিছু মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা। আমরা বর্তমান যে অবস্থা আমরা কাটাচ্ছি, অনেক কথা মনে পড়ে যায়। আমি যদি আগে পড়তাম, আমি যদি এখন পড়তাম, দ্বিতীয় সেকেন্ড টাইম যদি পড়তাম, আমি চোখের পানি ধরে রাখতে পারতাম না। আমার চোখের পানি দেখতেন। অ্যাঞ্জেল নিপা সম্ভবত, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ, আমি তাকে দেখেছি কোনো জায়গায়। এই আইডিটা খুবই পরিচিত, অ্যাঞ্জেল নিপা। আমি জানি না বাংলাদেশে থাকে না কলকাতা থাকে। এই ধরনের আইডি অনেকের প্রচুর আছে, কিন্তু নিপাটা ঠিকই আছে। যাই হোক, অ্যাঞ্জেল ওটা খুবই ভালো লাগলো যারা যারা এসছেন। সেলু জামানের কথা আমি স্মরণ করছি, বলেছে আল্লাহ ভরসা। আপনি আমি আবৃত্তি করেছি। সেলু জামান বলছে যে আমি আবৃত্তি করেছি। তার এক বোন আছে, এইবার সেলু জামানকে আরো ভালোভাবে চিনলাম। তার আর এক বোন আছে, সে অসুস্থ ছিল। আমি একমাত্র তাকে আমি দেখতে গিয়েছিলাম তার বাসায় যখন শুনেছিলাম অসুস্থ। সেলু জামানের বোন, নামটা মনে করতে পারতেছি না, কিছুতেই মনে করতে পারতেছি না, হয়তো পরে মনে হবে। তার বাসায় আমি গিয়েছিলাম। হ্যাঁ, এক সময় কথা ছিল যে সে আমাকে গাড়িতে তাদের বাড়িতে নিয়ে যাবে, তারপর আর সময় হয়নি। অসুস্থ, তাকে ব্লাড চেঞ্জ করতে হয় না কি করতে হয়, আমি অনেকের মধ্যে আমি গিয়েছি, এটা চিন্তা করা যায় না। এবার আসি বন্দি। বন্দি আমি বন্দি, আমি পথে বন্দি, আমি মতে বন্দি, আমি বন্দি তোমার শহরে, আমি মাঠে বন্দি, আমি ঘাটে বন্দি, আমি বন্দি ভিআইপির পহরে। আমি জ্যামে বন্দি, আমি ভেটে বন্দি, আমি বন্দি বার্ষিক বাজেটে, আমি কথায় বন্দি, আমি ব্যথায় বন্দি, আমি বন্দি সরকারি গেজেটে, আমি ভোটে বন্দি, আমি জোটে বন্দি, আমি বন্দি অনিচ্ছার মিছিলে, আমি শিক্ষায় বন্দি, আমি দীক্ষায় বন্দি, আমি বন্দি স্বজন প্রীতির চাহনে, আমি গানে বন্দি, আমি টানে বন্দি, আমি বন্দি লোক দেখানো প্রেমে, আমি গানে বন্দি, আমি টানে বন্দি, আমি বন্দি লোক দেখানো প্রেমে, আমি কোটায় বন্দি, আমি খোটায় বন্দি, আমি বন্দি অযোগ্যতার প্রেমে, আমি খাতে বন্দি, আমি জাতে বন্দি, আমি বন্দি বৈষম্যের শিকারে, আমি আইনি বন্দি, আমি লাইনে বন্দি, আমি বন্দি বানানো খবরে, আমি শাসনে বন্দি, আমি কাফনে বন্দি, আমি বন্দি শেষ দাফনে।
বাস্তব চিত্রটা তুলে ধরেছে। এখন তো আসলে সবাই বন্দি জীবন কাটাচ্ছে। হ্যাঁ, চমৎকার। আর যারা আমার ভালোই লাগছে যে রুমটা মনে হয় ভালোই, হ্যাঁ ভালোই, কারণ এদের রুমের নাম মুখস্থ করতে করতে তো আমার সময় পার হয়ে যাবে। যাই হোক, যে যে রুমটা ইটালির ছেলে এরা ইয়ে করেছে, আমি এদের যে যারা এটা করেছে, প্যানেলটা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি কোনো পেজে যেতে আমি ভয় পাই। আমি কিন্তু ওই যে কি বলে যে ই করে না, মেসেঞ্জার গ্রুপ করে, আমি মেসেঞ্জার গ্রুপ টুপ আমি খুব কম বুঝি। আমাকে অনেকে ডাকে, আমি যেতেও পারি না, কারণ ওই স্ট্রিম ইয়ার কি সব জুম ফাইল, হ্যাঁ অমুক, এত অ্যাপস পারি না আসলে। সব ওই ইউটিউব আমাকে ওই ভিডিও বানাতে বানাতে আমার সমস্ত ওই দিকে মনটা চলে গেছে, যার জন্য নতুন কিছু করতে চাই না। এবার আসি ঝলসানো স্লোগান, যে স্লোগানের প্রয়োজন। এখন স্লোগানে ভরে দিতে পারি, স্লোগান নাই। কত কিছু বর্তমান সময়ের উপরে অনেক কিছু স্লোগান হতে পারে, কিন্তু আমি এই ধরনের স্লোগান দেখি না। দেখা যাক কবি কিভাবে লিখেছে। সায়দা হাসিনা দিলরুবা, আজ নিস্তব্ধতার আবরণ জমে আছে মননে মগজে, রক্তে জমে বরফ জং ধরেছে সাহসের ভাজে ভাজে। চারিপাশে শকুনের দল ঘিরে ধরেছে আমার মানচিত্র, পুরনো রূপে নতুন নতুন তাবেদার, পুরনো রূপে নতুন নতুন চাটুকার। চাটুকারে ভরে গেছে দেশ। আমার দেশ আমার হাট, দখলে নিয়েছে বাজার, আমার মাটি আমার পথ, নিত্যদিনে করে ছারখার। শ্যামল মাটিতে অসুরের বীজ বুনে করেছে অপবিত্র, লুকিয়ে মুখ আমি চুপ, আমি নির্বিকার, আমি হতবাক, দিয়েছি ছেড়ে অধিকার। আমি বলতে চেয়েছিলাম আমার অধিকারের কথা, আমি স্লোগান তুলেছিলাম হয়ে এক দীপ্তিমান নেতা ছুটে এসেছিল সাজোয়া যান জল কামান, যেন দুর্বৃত্ত আমার বুকে ফুটেছে, ফেটেছে বোমা, ফুটেছে গুলি, রাজপথে লাশের স্তূপ, বিচ্ছিন্ন মাথার খুলি। আমার দু চোখ ভরে, আমার দু চোখে ভর করে আজ সমগ্র পৃথিবী সমভয়। ভুলে গেছি বিপ্লবী অতীত, ভুলে গেছি আমার পরিচয়। তবে আমি জানি বুকে চাপা আগুনে জ্বলবে এই রক্ত, আমি জানি এই রক্ত আবার জ্বলে উঠবে, আমি জানি এই প্রাণ আবার জেগে উঠবে, এই প্রাণ আবার জেগে উঠবে। কি ব্যাপার? এই মাসুদ পারভেজ এই কবিতা নিয়ে বসে আছে, এত স্টুডিওতে কত মানুষের কবিতা রেকর্ড করলাম, এত বড় কোম্পানিতে চাকরি করে, সে কি একটু কিছু পয়সা খরচা করে রেকর্ড করাতে পারলো না? আচ্ছা, আমার কণ্ঠে না হয় পছন্দ করে না, অবশ্য আমার কণ্ঠ পছন্দ করে না, বই পাঠাবে কেন? হ্যাঁ, কিন্তু অল আবৃত্তি শিল্পী ছিল, তাদেরকে দিয়ে তো স্টুডিওতে রেকর্ড করতে। এই কবিতাগুলি কি তো সাংঘাতিক ব্যাপার, এই কবিতাগুলো তো ঘুমিয়েছিল, জানি না আর কেউ নিয়েছে কিনা। অসাধারণ কবিতা। আমার যদি সেই সুযোগ থাকতো, আমি তো এখন বাইরে যেতে পারবো না, বাসায় একটা স্টুডিও দিচ্ছে, এখন তাকে ডেকে নিয়ে আসলে 3,000 টাকা দিতে হয়। তা কবি কত দিবে? তো 3,000 টাকা যদি তাকে দিতে হয়, তা আমি আমার যে স্টুডিও যে আমি যে এত খরচা করেছি, হ্যাঁ, তো এটা কিভাবে খরচা পোষাবে? নতুন দিয়েছি, আমি করেছিলাম, আমি বেশ কয়টা করেছি, 40-50টা বোধহয় করেছিলাম টোটাল, দুইটা শিফটে। হ্যাঁ, ওই কিন্তু ওই টাকা দিতে হয়, টাকা দিলে কিছুই থাকে না। হ্যাঁ, আর স্টুডিওতে করলে তো কম টাকায়, খালি মানে গাড়িতে রিক্সাতে চলে যাব, বাসার কাছেই ছিল,
হ্যাঁ, এটা দিলাম যে করোনার জন্য, করোনার থেকে মুক্তি পাওয়ার জন্য, যে করোনার সময় তো আমি বাইরে যেতে পারবো না, কত 8 মাস 9 মাস হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ফেব্রুয়ারি মাস থেকে ধরতে গেলে আমি অচল হয়ে গেছি। 21শে ফেব্রুয়ারিতে আমি বইমেলায় গেলাম 2 বার, 2 দিন গেছি। এই যে শেলু জামান টামানের সাথে কত দেখা হচ্ছে, কিন্তু আমি তো গত বইমেলা আমি যেতেই পারিনি। হ্যাঁ, 2 দিন গিয়েছি খালি। নাসরিন নাইম ভিকরনেসের টিচার ছিল, তার একটা কবিতা বই, আর কাজল মালিকের, হ্যাঁ সেও প্রবীণ, তার কবিতার মরুক উন্মোচনের জন্য গিয়েছিলাম। এই হলো ব্যাপার। তো যাই হোক, অনেক কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি, অনেক কিছু। তবে মাসুদ পারভেজের কবিতাগুলো আসলে, কবিতা পড়ার মধ্যে তো অনেকগুলি ব্যাপার আছে, সবার কবিতা তো ওইভাবে গ্রহণযোগ্যতা না। যেমন এই কবিতাগুলো আমি যেটা লালন করেছি আমার সারা জীবন, আমি তো রাজপথের মানুষ, এটা তো সবাই জানে না। আমি রাজপথের মানুষ, আবার সরকারি চাকরি করেছি, সারা বাংলাদেশ কাঁপিয়ে বেরিয়েছি, কারো কাছে মাথা নত করিনি। আমার কণ্ঠের মধ্যে এটা সবাই বুঝে। তো আমি সফট কবিতা আমার খুব একটা হয় না। আমি রুদ্রমোহন শহীদুল্লাহ বাতাসে লাশের সেনা, ওই সশস্ত্র বাহিনী নিয়ে কবিতা পড়েছি। আজকে গুন্দার একটা কবিতা ছেড়েছি, শান্তির ডিক্রি, একদম বর্তমান সিচুয়েশনের উপরে কবিতা। আমি গুন্দাকে বললাম যে এটা তো অসাধারণ লেখনী আপনার, আর ওটা আমি বলিনি যে এখনকার বাস্তব অবস্থাটা ওই কবিতার মধ্যে ফুটে উঠেছে। যাই হোক, অনেক কথা। কোনটা পড়লাম? ঝলসানো স্লোগান, বিপ্লবী নাই। কবিতা শুনে যদি 2-1টা বিপ্লবী দাঁড়ায় তো কি বলো অ্যাঞ্জেল নিপা? হ্যাঁ, যদি 2-1জন বিপ্লবী যদি সৃষ্টি হতো কবিতা শুনে, তাহলে তো মনটা, কবি সার্থক হতো, আমি সার্থক হতাম। হ্যাঁ, বিপ্লবীর খুব অভাব। হ্যাঁ, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আসি যদি ইচ্ছে হয়। কতক্ষণ হয়েছে? 1 ঘন্টার বেশি পড়া। আমাকে সবাই বলে যে বদরুল ভাই প্লিজ আপনি 1 ঘন্টার বেশি কখনো পড়বেন না, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হয়ে গেলে তো আপনাকে পাবো না। হ্যাঁ, যা এখন আছে, 8টায় শুরু করেছি, 52 মিনিট হয়েছে। দেখা যাক, দেখি যদি ইচ্ছা হয়। হ্যাঁ, ইচ্ছা তো অনেক কিছু হয়, কি বলো অ্যাঞ্জেল নিপা? মানুষের ইচ্ছার কি শেষ আছে? কিন্তু সব ইচ্ছে হলো পরে যে সেটা পূরণ করতে হবে তা না। হ্যাঁ, কিছু কিছু ইচ্ছাকে দমন করতে হবে, নফস দমন করতে হবে, তাই না? তো দেখি কবি এখানে কিভাবে লিখেছে যদি ইচ্ছা হয়। যদি ইচ্ছে হয় একটি চিঠি লিখো, নীল আকাশের খামে সাদা মেঘের ভাজে। যদি ইচ্ছে হয় একটি ছবি এঁকো, দৃষ্টির শূন্য সীমানায় রংধনুর রং তুলিতে। যদি ইচ্ছে হয় একটি স্বপ্ন দেখো, ভিজা চোখের তারায় পূজন প্রণয়। যদি ইচ্ছে হয় একটু ভালোবেসে, অভিমানের পথ ভুলে হৃদয় হৃদয় বেঁধে। যদি ইচ্ছে হয় একটি ঘর বেঁধো, বিরান বুকের ভিটায় যতনে সব যতনে। যদি ইচ্ছে হয় সব ভেঙ্গে চলে যেও, একাকী সঙ্গোপনে সুদূরে পা বাড়িয়ে। যদি ইচ্ছে হয় কখনো ভুলে যেও, একটু যদি হৃদয় ভাঙে অজান্তে গহনে। যদি ইচ্ছে হয় আবার ফিরে এসো, হৃদয় যদি হৃদয় টানে, পথে পথে পেরিয়ে, পথে পথে পেরিয়ে। আসলে সফট কবিতা আমার হয় না। সফট কবিতা, এটার জন্য রোমান্টিক মুড লাগে, এটা সবার দ্বারা হয় না, এটা আমার হয় না। আমার হলো গর্জন, গর্জন, বিপ্লবী কবিতা। এবার আসি দুরন্ত ব্যথা। দুরন্ত ব্যথা। আমারও রাত হয়, তোমার মতো বর্ণিল নয়।
আমার চোখের ঘুম জেগে জেগে আধার খুঁজে, আমার স্বপ্ন রয় তোমার মতো রং চটা নয়, আমার সুখেরা ঘুম গুম অতল স্মৃতিতে মুখ খুঁজে, আমারও ভোর হয় তোমার মতো উৎসুক নয়, আমার দিনেরা ক্লান্ত ক্ষণে ক্ষণে থমকে দাঁড়ায়, আমারও কথা রয় তোমার মতো উদ্দীপ্ত নয়, আমার ব্যথারা দুরন্ত কথায় কথায় রক্ত ঝরায়, কথায় কথায় রক্ত ঝরায়। আসলে আমারও তো ইচ্ছা হয় অনেক কিছু করতে, কবিতার মধ্যে অনেক কিছু আছে, আমি আলোচনায় গেলাম না। দেখা হবে। হ্যাঁ, খুবই ভালো কথা বলেছে রেহমান মুস্তাফিজুর ভাই। বিপ্লবী না হোক, নিদের পক্ষে একটি সচেতন নাগরিক বোধের জন্ম তো হতেই পারে। হ্যাঁ, চমৎকার কথা বলেছে। হ্যাঁ, এটি হওয়া উচিত। হ্যাঁ, তো মানুষকে সচেতন করা, কিন্তু মানুষ কি সচেতন হয়েছে? দেখেন রাস্তাঘাট, দেখেন কি অবস্থা, কি চলছে, তাণ্ডব লীলা দেখলে খুবই খারাপ লাগে। অতীত তো এরকম ছিল না, মানুষের সম্পর্ক, মানুষ বড়দেরকে সম্মান করে কথা বলতো, ছোটদেরকে স্নেহ চোখে দেখতো, সেই জিনিসগুলি তো হারিয়ে গেছে। একদম সত্যি কথা বলছি। আপনি দেখেন আগে গান বলেন, বলেন, এত যন্ত্রপাতি ছিল না, এত মিউজিক ছিল না। ইচ্ছা হয়েছে মনের, হয়েছে বৃষ্টি হচ্ছে না, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। এই যে এই জিনিসগুলি হারিয়ে গেছে গ্রামে গঞ্জে। কিভাবে সমস্ত গ্রামে গঞ্জে গুলি এখনো আছে, গেলে শোনা যায়। আমি ভাবছি যে আসলে তো আমার সেই সময় হবে কিনা, হ্যাঁ, যেহেতু 72 চলছে, মনে হয় যে গ্রামে যে আমি বেশ কিছুদিন থাকি, মোবাইল থেকে ওই ক্যামেরা কেনার ক্ষমতা তো আমার নাই, মোবাইল থেকেও আজকাল ভিডিও করা যায়। হ্যাঁ, আমি একজনকে বললাম যে আচ্ছা ওইসব ভিডিও কি মোবাইলে করা যায়? বলে যে হ্যাঁ, মোবাইলে করা যায়। তো মোবাইলে করলে বন্ধ কি? একটা গ্রামের কৃষক, একটা তারা মানে মানে এটা সৃষ্টিকর্তার দেওয়া। হ্যাঁ, তো ওই জিনিসগুলিও যদি করে ছাড়ি আমার ভালো লাগবে। মানুষের মধ্যে অনেক কিছু হারিয়ে যাওয়া জিনিস পাবে, দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিপা দেখা হবে। হ্যাঁ, তারপর কি মাসুদ পারভেজ, খুব সুন্দর, আমি সেই বাঙালি, এটা কি কবিতার নাম? দেখে ওটা পড়ে আমি বিদায় নেব। জানি একদিন জীবন পূর্ণতা পাবে, জীবনের সোপানে বিকেল শেষের রক্তাক্ত সূর্যটার বিদায় বেলায় উৎসুক পৃথিবীর কাব্যদ্বার খুলে যায় নির্দ্বিধায়, বন্ধ চোখে এক নতুন করে পৃথিবী খুঁজে নেয়। তাকে সবাই স্বপ্ন বলে, কেউ জেগে দেখে, কেউ অচেতনে। সন্ন্যাসী ভাবতে পারো গন্তব্যহীন কেউ, কিন্তু আমি জানি এই নশ্বর জীবনের পরে অবিনশ্বর, সেখানে তুমি না থাকলেও থাকবে তোমার মতো কেউ, তুমি থাকলেও থাকবে না ঘৃণার আদলে গড়া ঘর, যাপিত জীবনের হিসেব চুকে দেখা হবে। চমৎকার। হ্যাঁ, সাহিত্য তো হারিয়ে গিয়েছে। এই তো রেহমান, ইনি তো খুবই ভালো কথা বলেছে। আসলে সেই সাহিত্য চর্চাগুলি নাই, আগে ঘরে ঘরে থাকতো। আমরা যখন ছোট ছিলাম, আব্বা আমাদের সব, আমরা তো ভাই ছিলাম, 10 ভাই ছিলাম। আবার আমার অন্য অন্য চাচাদের ফ্যামিলিও হয়তো ঈদের সময় বা যে কোনো অকেশনে আমরা একত্র হইতাম, কারো জন্মদিন উপলক্ষে। সেখানে প্রতিযোগিতা হতো, ধাঁধা ধরা হতো। হ্যাঁ, যে গান করতো তাকে বলা হয়েছে এই তুমি একটা গান শোনাও। হ্যাঁ, এই জিনিসগুলি ছিল, এই জিনিসগুলি তো হারিয়ে গেছে, এই তো দেখি না। আগে মহল্লা মহল্লা গান বাজনা হইতো, সেটা এখন চলে গেছে অন্য ধারায়, সেটা আর বললাম না।
অন্য ধারায় চলে গেছে। সাহিত্য চর্চাও থাকতে হবে, আর যার যার ধর্মের প্রতি তো বিশ্বাস থাকতেই হবে। হ্যাঁ, এবং এই যে কি বলে মাসুদ পারভেজ, যে তার অনুভূতির কথাগুলি বলেছে, সেখানে সৃষ্টির কথা বলেছে, মরণের কথা বলেছে। তো এই যে এইটাও তো একটা মানুষের কে অনেক কিছু, মানে তার কবিতার মধ্যে মানুষকে অনেক কিছু স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। এটা ভালো তো। হ্যাঁ, তো সেরকম সমাজকে সচেতন করার জন্য অনেক কবিতা অনেকে লিখে যাচ্ছে। এবার দেখি ওই যে কি বলে, একটা কবিতার কথা বললো, দেখি কি কি কবিতা আছে। কবি অনুরোধ করলে আমার জন্য ভালো হইতো, যাই হোক এখন তার সময় নাই, পরে আর একদিন তার কবিতা নিয়ে বসবনি। দেখি কি বাঙালি নাকি, ওটা মনে হয় কবিতা না, ওটা এমনি বলেছে আমরা বাঙালি না। বাঙালিরা তো ভালো, বাঙালিরা কি কোনো এত আমরা এই যে স্বাধীনতা যে আমরা অর্জন করলাম, হ্যাঁ, তো অনেকে বলতো না যে আমরা ভীতু, অমুক টমুক কত কিছু, তো আমরা তো প্রমাণ করে দিয়েছি যে আমরা ভীতু না। হ্যাঁ, আমরা 9 মাসের স্বাধীনতার যুদ্ধ করে অনেক কিছু অর্জন করেছি, ভূমি পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা এখনো আমাদের আসে নাই। হ্যাঁ, এখনো আসে নাই। ও আমি সেই বাঙালি, এই যে এসছে। এবার আসি, আমি সেই বাঙালি। মাসুদ পারভেজের কবিতার শিরোনাম আমি সেই বাঙালি। 100 বছরের গণতন্ত্রের লেবাসধারী হিংস হায়নার দল, মার আর মার, গায়ে যত আছে বল, মরে মরে বাঁচতে জানি, মৃত্যুতে আমার ভয় নেই আর, দ্রোহের আগুনে পুড়ে দিয়েছি শতরূপে শতবার, তোদের সাজানো মিথ্যা মৃত্যুর কারাগার। আমি সেই দুর্জয়, আমি সেই দুর্বল, আমি সেই বাঙালি, আমি সেই প্রাণ। আমি গিয়েছি যুগে যুগে তোদের গিলে খাওয়া সাম্রাজ্য বিনাশী গান, প্রবাহিত রক্ত স্রোতে উঁচিয়ে ধরেছিলাম বিজয় নিশান। আমি তিতুমির হয়ে এসেছি বাঁশের কেল্লা নিয়ে। আমি বিদ্রোহের পর বিদ্রোহ হয়েছি হাজি শরীয়ত দিয়ে। আমি রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত বুকে পেতে নিয়েছি বুলেট। আমি শহীদ হোসেন সরওয়ার্দী, মানি না তোদের জমিদার শেঠ। আমি ভাসানীর মতো ঝড় তুলেছি লাখো মজলুমের মনে। আমি 7 কোটি হৃদয়ে 7ই মার্চ দিয়েছি স্বাধীনতা বনে। বঙ্গবন্ধু রূপে এনেছি স্বাধীনতার অবশেষ, এনেছি প্রাণের বাংলাদেশ। পাক হায়নার রেখে যাওয়া বিরান স্বদেশে আমি তেমনি বাংলার মাটি আনাচে কানাচে সহস্র বিদ্রোহী প্রাণ। কখনো সূর্য সেন, প্রীতিলতা, কখনো বা নজরুলের বিদ্রোহী গান। জৈনুল আবেদিন এসএম সুলতানের তুলিতে দিয়েছে একে। বারে বারে আবার এসেছি নূর হোসেন হয়ে, মরণকে নিয়েছে ডেকে। আগেও বলেছি, এখনো বলছি, শতাব্দীর পর শতাব্দী ধরে বলছি, ওরে মির্জাফর, ওরে হায়নার দল, এখনো আমায় চেনো না। আমি 16.5 কোটি মানুষের স্বাধিকার চেতনা। আমি 16.5 কোটি মানুষের স্বাধিকার চেতনা। মানে কি বলবো, মানে এত সুন্দর একটা কবিতা। আমি জানি না মাসুদ পারভেজ আমার ফেসবুকে আমার এসএ টিভি, বৈশাখী টিভির অনুষ্ঠানগুলি দেখছে কিনা। আমি এটুক নিশ্চিত,
মাসুদ পারভেজের কবিতা যদি কোনো স্টেজ পারফরমেন্সে বা কোনো জায়গায় মাইকে যদি বাজানো যায়, ধরেন আমি একটা কবিতা তার স্টুডিওতে রেকর্ড করলাম, এই কবিতাটাই কি হবে? গর্জন করবে, ইথারে ভেসে যাবে। এখানে হচ্ছে কবি, সব কবিতা কিন্তু আমার কণ্ঠে উঠবে না। কবিতার যদি ছন্দ, তাল এসব না ঠিক থাকে, কখনোই যে আবৃত্তি শিল্পী কখনো সে তার মনের খোরাক মিটবে না, পরিষ্কার কথা। কিন্তু মাসুদ পারভেজের সব কবিতা না, কতগুলি কবিতাতে ঝংকার তুলে, যেটা আমাকে মহাদেব শাহ বলেছে যে বদরুল, তোমার কণ্ঠের মধ্যে একটা কি বলবো, মানে মানে সুমধুর উচ্চারণ, ভঙ্গি, সবকিছু, মেলোডি, মানে যা যা বলার দরকার মহাদেব শাহ আমাকে নিয়ে বলেছে। তারপর আমি তার 30টা কবিতা আমি রেকর্ড করেছি স্টুডিওতে, শ্রুতি স্টুডিওতে। ওটা আমার দ্বিতীয় সিডি। এবং মহাদেব শাহর অনারে একটা পেজও করেছি আমি। গুন্দারও স্বাভাবিকভাবে হয়তো কারো কবিতা করতে গেছি, কোনো কবির আমাকে তো ওইভাবে কেউ ওইভাবে অনারিয়ামও দেয় না। আমি বলি যে তোমরা খালি স্টুডিওর খরচাটা দিবা, তার হয়তো আমি করলাম 20টা, বা আমার পছন্দের মতো আমি 10 জনের করে দিলাম 30টা করে নিয়ে বাসায় আসলাম। অডিওটা নিয়ে আমি বাসায় ওই যে ইউটিউব বানাই। আগে তো বিভিন্ন ছবি, এখন যেমন মাসুদ পারভেজের যদি আগে করতাম তাহলে কি হতো, আমি হয়তো বিভিন্ন ছবি কালেকশন করে, মাসুদ পারভেজের ছবি, আমার একটা ছবি, হয়তো বুড়া বয়সের ছবি, বা মানে মানে ছবির কোনো আগা মাথা নাই, এরকম করে দিতাম। তো এখন যেটা আমি করি, এখন সেই সমস্ত ফেলে দিয়ে নতুন করে প্রচ্ছদ বানিয়ে, যেমন মাসুদ পারভেজের কবিতা যদি আমি কণ্ঠে নিই, কি হবে? মাসুদ পারভেজকে বলবো যে তুমি একটা প্রচ্ছদ করে দাও, তোমার নাম থাকবে, পাশে আমার নাম থাকবে, আমারটা থাকবে আবৃত্তিতে বা কণ্ঠে, আর তোমারটা থাকবে কবিতা, মাসুদ পারভেজের কবিতা বা কবিতা গুচ্ছ। ধরো তোমার যদি 10টা করি বা 20টা করি। কিন্তু আমরা বর্তমান যুগে, এই কর্পোরেটের যুগে আমরা নির্ভরশীল হয়ে গেছি যে কোনো টাকা পয়সা ছাড়া আমরা কিছু করতে পারি না। এমন কোনো চ্যানেলও নাই, যদিও আমি বিটিভিতে প্রোগ্রাম করেছি বসে, কিন্তু তারা নির্ধারিত কবিতা তাদের পড়তে হয়। কিন্তু আমি তো পারলে নতুনদের কবিতা পড়বো, বড়দের কবিতা তো প্রচুর আবৃত্তি শিল্পী পড়েছে, আর কত, শত 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 হাজার হাজার লক্ষ লক্ষ। যেই একজন আবৃত্তি করে, এখন অ্যাঞ্জেল নিপা যদি আবৃত্তি জানি না করে কিনা, সে করবে কার কবিতা পড়বে? হেলাল হাফিজের কবিতা পড়বে, তারপর পড়বে গুন্দা, তারা খুশি হবে। কিন্তু নতুনদের কবিতা তো তার কণ্ঠে উঠবে না, জানি না উঠবে কিনা। তো এইভাবে সবকিছু হয়, আর কিছু না। এবারের শেষ কবিতা, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। কত তার কবিতার গুলি, খালি নামগুলি আমি বলি। ভুল প্রতীক্ষায়, অবশেষে, যে জিনিসগুলি পরে একসময় করবো, অনুক্ত বচন, এবার ফিরে চলো, নারী তুমি, অপূর্ণতা, অল্প বিদ্যা, ভয়ঙ্করী লেখা না, আমি ওটা বললাম, জিজ্ঞাসা, এরকম অসংখ্য কবিতা আছে। শ্রাবণী, আহারে রোমান্টিক কবিতা, প্রশ্নকাব্য, এই শহরে, বিমুক্তি, রেডিমেড গণতন্ত্র। যা এসব অপেক্ষা থাকলাম, কোনো এক সময় যদি শরীর ভালো থাকে, ওর যদি সহযোগিতা করে, অবশ্যই মাসুদ পারভেজের কবিতা নিয়ে আরেকবার উঠবে। এবং এখানে যারা আছে তাদেরও কবিতা যদি আমাকে সহযোগিতা করে, বই পাঠায় বা কিছু করে, তাহলে হয়তো তাদের কবিতা কণ্ঠে উঠে যাবে। কিন্তু পরিচিতি দিতে হবে।
পরিচিতিতে কোনো লিঙ্ক দিলে হবে না। অনেকে পেজে আমাকে লিঙ্ক দেয় মেসেঞ্জারে, আমি লিঙ্ক দিতে নিষেধ করি যে কবিতাটা মূল এগুলি দিবে, তাহলে আমি কম্পিউটার, কিন্তু কম্পিউটার এখন ওটা করতে চাই না, বই ছাড়া হবে না। এবার আসি কবিতার শিরোনাম হচ্ছে অবেলা। একমাত্র অ্যাঞ্জেল আছে, আর কেউ নাই বোধহয়, না? আচ্ছা, যাই হোক, যেই থাকুক, হয়তো আছে ঘুরতে গেছে, চা খেতে গেছে, বা কেউ খেতে গেছে, কেউ নামাজ পড়তে গেছে, কেউ রান্না করতে গেছে, হ্যাঁ, বা কেউ একটা লাইভ শুনছে, প্রচুর লাইভ। তো কবিতার নাম হচ্ছে অবেলা। বড় অবেলায় এসেছো তুমি, শেষ বিকেলের গোধূলি আকাশ, আরেকটু পর ঘন অমাবস্যার আহ্বান, ভাটার টানে যেন সব কিছুই চলে যায় ধীরে ধীরে। মানুষ নামের এক জীবন্ত আত্মার মৃত একটি দেহ, বড় ইচ্ছে করছে একটু দেখতে স্নিগ্ধ সকালের মতো, পবিত্র মুখখানি, হরিণী ডাগর চোখে চোখ রাখতে। এখন তো আমার চোখে রাত্রির বাস, সকাল নেই, কতদিন হলো ছুঁয়ে দেখিনি। গোলাপের পাপড়ির আস্তরণের ঠোঁট দুটো, হাতে হাত রাখিনি যেন 100 বছর। এই হাত শক্তিগুলো স্থাপা নিয়েছে কটা দিন আগে। কত ভালো নাচতে তুমি, টিনের চালে পড়া ঝুমঝুম বৃষ্টির ছন্দের মতো, ঝর্ণার জলরাশির মতো। ছল ছল হাসি আমাকে নাকি নিয়মের পৃথিবী শুনে দেয় না শুনতে। তোমার চুলের মৃদ গন্ধে টোকা দিত আমার ইন্দ্র জগতের সব দরজায়। আর খোপা খুললি রাত্রি নান্ত, আজ শুকনো কাঠের মতো অনুভূতিহীন সবই বেমালুম। সময়ের ব্যবধানে কান্না মুছে গেছে, বুঝতে না পারায় সে তো হৃদয়ের শুভ্র শিল্প অপেক্ষা প্রহর। গুনে গুনে 30 বছর হৃদয়ের প্রতিদলে লিখে রেখেছি অজস্র চিরকূট। তোমার গড়া ব্যবধানে যত্ন করছে আজ স্বয়ং বিধাতা। এক জীবনে তুমি আমার নয়, আমিও নই তোমার, জানি পর জীবন সঙ্গী নাও স্বর্গে নরকে। একটু দেখার জন্য বই কি ভালোবাসতে, কটা দিন আগে আসলেই পারতে, কটা দিন আগে আসলে পারতে। মাসুদ পারভেজ সহ যারা আজকে এই অনুষ্ঠান উপভোগ করেছেন এবং যারা পরবর্তীতে শুনবে, নিশ্চয়ই এটা এডিট করে নতুন ভাবে হয়তো মাসুদ পারভেজ একটা ভূমিকা নিবে। কেননা আমি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে যখন আমি কবিতা পড়েছি, ও এত চমৎকার ভাবে ভিডিও করেছে, আমি আশ্চর্য হয়ে গেছি যে সে কোনো মিডিয়া ব্যক্তিত্ব কিনা। পরে বলে যে না, কি গল্প কথার কি একটা আছে, সেখানে রেকর্ড করেছিল। খুবই ভালো লাগলো। এবং আগামীতে যদি এটা দেখি যে এটা ভিউয়ার প্রচুর শ্রোতার মধ্যে এটা পৌঁছেছে, তাহলে আমি ইনশাল্লাহ আর্লি স্টার নিউজের সাথে আমি সংশ্লিষ্ট হব। এবং তারা যদি বলে যে বদরুল ভাই বা দাদা আপনি এনার কবিতাটা পড়বেন, সেই ব্যাপারে সহযোগিতা যদি করে অবশ্যই কণ্ঠে উঠবে। আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ,
আসলে কটা দিন আগে আসলেই পারতে। চমৎকার কথা, চমৎকার কথা। আর কটা দিন আগে আসলেই পারতে। আমার তো এখন দিন ফুরিয়ে যাচ্ছে, কখন কে চলে যায় কেউ জানে না। করোনা ভাইরাস একটা সংক্রামক রোগ, আবার নতুন ভাবে এসছে। জানে না কে থাকবে কে থাকবে না। খুব মনে হয় এসব কথা, আমি এসব কথা মনে করলে হারিয়ে যাই। মেয়েরা বারবার বলে যে আব্বা তুমি এসব নিয়ে কখনো চিন্তা করবে না, তো তুমি পারলে লাইফে কবিতা পড়ো, তুমি এইসব নিয়ে কখনো ভাববা না, তুমি প্রয়োজনে টিভিও দেখবা না। টিভিতে কত মারা গেছে তুমি এটা জানতে চাও কেন? কি হবে জেনে? তুমি তোমার মতো করে ঘরের মধ্যে সুস্থ থাকার চেষ্টা করো, প্রয়োজনে কবিতা করো। আমি তো আগে তো প্রতিদিন কবিতা লাইভ পড়তাম, তখন আবার ভাবলাম যে না, মানুষ আবার বলবে পাগল, এই লোকটা বয়স হয়ে গেছে, পাগল হয়ে গেছে, খালি কবিতা। ওরা তো বুঝে না আমার কষ্টটা, আমার কষ্ট কয়জন বুঝবে? কিন্তু তারপর আমি করি, আমার সময়টা কাটে, নিজেকে ব্যস্ত রাখা। সবাই সবার জন্য দোয়া করবেন, যারা করোনার জন্য যারা না ফেরার দেশে চলে গেছে, সবার আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করি, এবং বিশেষ করে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেন আরো উন্নত হয়। সামনে শুনছি এই জানুয়ারির শেষ নাগাদ এবং বিশেষ করে ফেব্রুয়ারির প্রথম সময়, ঠিক ফেব্রুয়ারি মাসে 21 মাস, সেই সময় আরো প্রকট আকারে করোনা এসে ছেয়ে ফেলবে বাংলাদেশ। অলরেডি গবেষণা করে বলেছে যে 17,000 চলে যাবে। এই 17,000-এর মধ্যে কে পড়বে, কমও হতে পারে বেশি হতে পারে। সব গবেষণা যে ঠিক হবে তা তো না, কম বেশি হতে পারে। কাজেই আমাদেরকেও সতর্ক থাকতে হবে। মাসুদ পারভেজ জব করে, তারপরেও আমি তাকে বলবো সে খুব সতর্কভাবে চলবে। সে হয়তো ভাববে আমি তরুণ, আমার কিছু হবে না। কেউ বলতে পারে না কে কখন কিভাবে আক্রান্ত হয়। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে। আর যাদের বয়স হয়ে গেছে তো স্বাভাবিকভাবে তাদের তো ঘর থেকে বের হওয়া যাবে না। আমাকে মেয়েরা উত্তরা থাকে, 2 মেয়েই আমাকে ওখান থেকে বলে যে আব্বা খবরদার তুমি কোনো অনুষ্ঠানে যাবা না, কোনো জায়গায় তুমি যাবা না, ঘর থেকে ব্যাংকেও যাবা না, বাজার তো প্রশ্নই ওঠে না। বাজার আমি এখন আর আগের মতো করতে পারি না। আমরা 2 জন মানুষ, আমি আমার ওয়াইফ। আজকে মুর্তজা কি বলে পারভেজ, মাসুদ পারভেজ, ও জানে কিনা জানি না, আমি 14 বছর চট্টগ্রামে ছিলাম। আমি এয়ারফোর্স বেজের মধ্যে ছিলাম। আমার ওয়াইফ বিগ্রনেসের টিচার ছিল এখানে, ওখানে শাইন স্কুলের টিচার ছিল। আমি একটা সরকারি ইয়েতে চাকরি করি, নাসিরাবাদ হাউজিং সোসাইটি আমার বাসা ছিল। একসময় আবার এয়ারফোর্স বেজেও ছিল। তারপর বাবা স্কুলে ছিল আমার ভাই। যখন এয়ারফোর্স বেজে আমি অসুস্থ হয়ে যাই, আমার হাঁপানি ছিল, 13 দিন হাসপাতালে, তখন যায় ভাব, অক্সিজেন দিয়ে দিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে আমাকে বাঁচালো। তো এই হচ্ছে অবস্থা। খুব চিটাগাংয়ের কথা খুব মনে পড়ে। চট্টগ্রামে আমি নাসিরাবাদ হাউজিং এ, খুবই ভালো একটা জায়গা, মেহেদিবাগ অমুক চট্টগ্রাম হাসপাতাল ছিল। আমি তো চট্টগ্রাম হাসপাতাল প্রচুর গিয়েছি, প্রচুর অসুস্থ হয়ে গিয়েছি। তো যাই হোক, খুবই ভালো লাগলো। সবাই সবাই প্রতি খেয়াল রাখবেন, সবাই সবার বাবা মার জন্য দোয়া করবেন। আর যাদের বাবা আছে মা আছে তাদেরকে আমি বলবো, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে বলবো যে তোমরা মায়ের সেবা করবে, বাবাকেই করবে। যে আমার মেয়েরা ওখান থেকে শাসন করে, তারা এখন দায়িত্ব নিয়েছে যে আব্বা তুমি খবরদার ঘর থেকে বের হবে না। এই যে শাসন, আমার নাতনিও হয়তো কয়েকদিন পর শাসন করবে। এইটি যুগ পাল্টিয়ে যাচ্ছে। এই শাসন করাটাকে ভালো চোখে নিতে হবে। আমি কখনো এটাকে অন্যভাবে নিই না, আমার ইগোতে লাগে না। আমি যে যাক, ওরা তো বুঝে আমার ব্যাপারটা, ওরা আমাকে ভালোবাসে বলি ওরা নিষেধ করে যে খবরদার, না না তুমি ঘর থেকে বের হবা না, এ হবা না। আমার ভাস্তি দাও, আমার এখানে অনেকগুলি ভাই, আমাদের বাড়িতে বিশাল
পরিবার। আমাদের এখানে অনেক ভাই, এখানে 5 ভাই আছে। আমার 2 ভাই বিদেশে আছে, আর এক ভাই আরেকটা ফ্ল্যাট আছে, ওই আমাদের পিছনে আরেকটা ফ্ল্যাট আছে। হ্যাঁ, মানে আমরা প্রত্যেকে একটা করে ফ্ল্যাটের মালিক। হ্যাঁ, এটা পৈতৃক সূত্রে পেয়েছি, বাবা করে গিয়েছিল, সেটা আমরা ভোগ করছি, এরপর নেক্সট জেনারেশন ভোগ করবে, এটাই তো চলছে। নিজের কিছু নাই। আমার বাবা ছিল খুব একটা মোটামুটি ভাবে একটা ভালো অবস্থায় চাকরি করেছে, জীবনের সঞ্চয় কষ্ট করে সঞ্চয় করে গয়না বেচে দিয়ে এই 52 সনে এই জায়গাটা কেনা, সেই সেই জায়গার উপরে আজকে আমাদের একটা অবস্থান হয়েছে। এই কিন্তু কতদিন থাকবে কেউ জানে না। তবে সম্পত্তি হচ্ছে অনেকে বলে না 20-10 সাপ। হ্যাঁ, সম্পত্তি, আমরা সম্পত্তির পিছে কোনোদিন আমরা করিনি। আমরা দেখেছি যে আমাকে ভালোভাবে চলতে হবে, সৎভাবে চলতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, আর না পারলেও চুপ করে খালি বলতে হবে যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। এছাড়া আর কিছু না। আজকে অনেক কথা বলে ফেললাম, যেটা আমার বলা উচিত হয়েছে কিনা যায় না। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আমার খুব মনে পড়ে চট্টগ্রামের স্মৃতি। তারপর আমি 2009 সনে এখানে চলে আসি, খাদ্য মন্ত্রণালয়ে যাই, মন্ত্রণালয় থেকে আবার অধিদপ্তরে যাই। এইভাবে আমার জীবনযাত্রা, তারপর তো কর্মজীবন শেষ।